আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি, সুশাসন ও মানব উন্নয়ন সহ 3 খাতে আরও $20 কোটি সহায়তার ঘোষণা। সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে বিএনপির তাগিদ, সবাইকে ধৈর্য ধরে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান। কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানিবন্দী 50,000-এর বেশি মানুষ, সোমবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বাভাস। বৃষ্টি উপেক্ষা করে কাজে যোগ দিয়েছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা, নিরাপত্তায় সেনা পুলিশ টহলের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা। এবং দুদকের প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার করবে অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশন, সহযোগী সংস্থাগুলোকেও সঠিক পথে আনার ঘোষণা। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই কথা জানিয়েছে সফররত মার্কিন প্রতিনিধি দল। বাংলাদেশ যেহেতু সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাইছে, যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত বলেও উল্লেখ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা। সাদি মাহমুদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো 2 দিনের সফরে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে সকাল 10:55 প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যায় প্রতিনিধি দলটি। প্রতিনিধি দলে ছিলেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএইড এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের প্রতিনিধিরা। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সাথে প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠকে রাজনীতি, অর্থনীতি এবং পরিবেশ সংক্রান্ত নানা ইস্যু উঠে আসে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈঠকের সারমর্ম তুলে ধরে মার্কিন দূতাবাস। সেখানে উল্লেখ করা হয়, বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন ও উন্নয়ন সহযোগিতার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিনিধি দল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জরুরি চাহিদা এবং 2 দেশের ভবিষ্যৎ সম্পর্কের বিষয়টিও সফরে গুরুত্ব পেয়েছে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের মানুষের সমৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ থেকে কাজ করবে যুক্তরাষ্ট্র। সুশাসন ও মানব উন্নয়ন সহ 3 খাতে বাড়তি $20 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্র সরকারের উন্নয়ন অর্থায়ন বিষয়ক সংস্থা USAIDর উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর বলেছেন, দৃশ্যমান উন্নতি এবং মানুষের আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলতে কাজ করছেন তারা। অর্থ উপদেষ্টাও বলেছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা দিতে পারলে সহযোগিতার অভাব হবে না। রিজভি নাওয়াজের রিপোর্ট। বৃষ্টিস্নাত সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং অর্থ বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান সহ একটি প্রতিনিধি দল ছিলেন বৈঠকে। উদ্দেশ্য দ্য ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট DOAG বিষয়ক চুক্তি সই। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. 2021 সালে 5 বছর মেয়াদী DOAG চুক্তির আওতায় প্রায় $100 কোটি অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি আছে যুক্তরাষ্ট্রের। এ পর্যন্ত ছাড় হয়েছে $42 কোটি। রোববার সই করা চুক্তির ফলে আরও $20 কোটি পাবে বাংলাদেশ। আমাদের আলাপের মূল বিষয়বস্তু হল ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর USAID, বিশেষ করে
আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলি দরকার সেটা। আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে, বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। 1974 সালে প্রথম চুক্তি সইয়ের পর এ পর্যন্ত বাংলাদেশকে $8 বিলিয়ন সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। প্রতিনিধি দলে আরও ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয়। বিএনপি নেতারা বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির ভূমিকা ছোট করে দেখার সুযোগ নেই। গুলশানে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাইকে ধৈর্য ধারণ করে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সহযোগিতা করতে হবে। বলেছেন, সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। রাহুল রায়ের রিপোর্ট। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার রাজধানীতে সমাবেশ করার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেই সমাবেশ দুদিন পর মঙ্গলবার করবে বিএনপি। তবে দিনটিতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে দলটি। দলের মহাসচিব বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের অবদান অনেক। জুলাই আগস্ট মাসে সমগ্র বাংলাদেশে এক দফা দাবি আর বিএনপির ত্যাগের পটভূমির সৃষ্টি হয়েছে এক যুগের বেশি সময় ধরে। উত্তাল রাজপথে এ সময়টা সময় গুম, খুন, হামলা, মামলা, দমন, দুর্বৃত্তায়নের শিকার হয়েও জনগণের প্রতিবাদের প্রতিনিধি হিসেবে রক্তস্নাত সংগ্রামের নেতৃত্ব দিয়ে এসেছে বিএনপি। জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত সমগ্র বাংলাদেশের শহীদ হন 875 জন, যার মধ্যে কমপক্ষে 422 জন বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সংস্কার কাজে নেতাকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এর কথাগুলি আমরা বলেছি। সংস্কার কমিটি তো করা হয়েছে বদির আলম মজুমদার সবকে দিয়ে বলে, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাসও লাগার কথা না, এবং 2 মাসের মধ্যেই উনি যদি দিয়ে দেন তাহলে একটা নির্বাচন করে করতে হবে। মির্জা ফখরুল বলেছেন, ষড়যন্ত্র এখনো চলছে আর তা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আশুলিয়া শিল্পাঞ্চলে সকল তৈরি পোশাক কারখানা খুলেছে। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নারী ও পুরুষ শ্রমিকরা নিজ নিজ শিল্প প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছেন। উৎপাদনও শুরু হয়েছে পুরো দমে। কারখানার মালিকরা বলছেন, কয়েকদিনের শ্রমিক আন্দোলন ও কারখানা বন্ধ থাকায় অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে অনেকটা সময় লেগে যাবে। শিল্প পুলিশ জানিয়েছে, কারখানার সামনে সেনাবাহিনী ও পুলিশের টহল রয়েছে। শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বিভিন্ন গার্মেন্টসের সামনে পাহারা বসিয়েছেন বিএনপি নেতাকর্মীরাও। দুর্নীতি দমন কমিশন দুদকের প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার করবে অন্তর্বর্তী সরকার ঘোষিত দুদক সংস্কার কমিশন। কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান জানিয়েছেন, দুদকের সাথে সহযোগী হিসেবে যেসব সংস্থার কাজ করার কথা তাদেরও সঠিক পথে নিয়ে আসবে সংস্কার কমিশন। ওবায়দুল রশিদের রিপোর্ট। জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রাথমিকভাবে 6টি কমিশনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেখানে দুর্নীতি দমন কমিশন সংস্কারে যে কমিশন করা হয়েছে তার প্রধান করা হয়েছে ডক্টর ইফতেখারুজ্জামানকে। চ্যানেল আইকে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, গত 15 বছর দুদকে রাজনৈতিক নিয়োগ হয়েছে। দলীয় রাজনীতির প্রভাবের মধ্যে থাকতেন দুদক কর্মকর্তারা। কমিশন যেটা হয়েছে যে যারা ক্ষমতায় থাকেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলে কোনো ব্যবস্থা নিয়েছেন এরকম কোনো দৃষ্টান্ত রাখতে পারেনি। দলীয় রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে অনেকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দীর্ঘদিন ব্রেইনস্টর্ম করতে হবে
যার মাধ্যমে এই যে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আরো স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কোনো না কোনো ভাবে যেন দলীয় প্রভাবে প্রভাবিত না হয় সেটাকে নিশ্চিত করার উপায় আমাদের অনুসন্ধান করতে হবে। দুদক এবং দুদক সংশ্লিষ্ট যে আইন রয়েছে তার মাধ্যমেই দুদককে অকার্যকর করে রাখা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। দুদক নিজে এবং দুদকের সাথে যে সমস্ত সংস্থাগুলি সহযোগী হিসেবে কাজ করার কথা, বিশেষ করে বিএফআইইউ, জাতীয় রাজস্ব বোর্ড, সিআইডি, অ্যাটর্নি জেনারেলস অফিস, এই ধরনের সংস্থাগুলো কিন্তু তাদের যথাযথ ভূমিকা পালন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে দীর্ঘকাল। এই প্রেক্ষিতে কি করণীয় সেগুলোকে আমাদেরকে ভাবতে হবে, কারণ এদের সহায়তা ছাড়া উচ্চ পর্যায়ে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে না। বাজার প্রতিরোধ এবং বাজার থেকে অর্থ ফেরত আনার যে দায়িত্বটা দুদকের হাতে আছে সেটি তারা সঠিকভাবে পালন করতে পারবে। দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করেন সংস্কার কমিশনের প্রধান। সংস্কারের জন্য নির্ধারিত সময়ের ভেতরেই কাজ শেষ হবে বলে প্রত্যাশা করেন ডক্টর ইফতেখারুজ্জামান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। গার্মেন্টস কর্মী হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার রাতে রাজধানীর ইস্কাটন থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান জানান, গ্রেপ্তারের পর রাজধানীর আদাবর থানায় হস্তান্তর করা হয় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে। 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র জনতার উপর গুলি বর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদাবর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন। সারা দেশে বন্যা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও ঘুরে দাঁড়ানোর সংগ্রামের পাশাপাশি নানান রোগের সঙ্গে যুদ্ধ করছেন দুর্গতরা। এমন অবস্থায় লক্ষ্মীপুরে হাজারো মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন বানভাসী মানুষ। প্রান্তিক জীবন জীবিকা উন্নয়নে এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান স্থানীয়দের। আব্দুল করিমের ভিডিও চিত্র নিয়ে সাবরিনা হাসানের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও উজানের ঢল ও অতিবৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যা দেখেছে দেশ। দেশের সকল নদীর পানি এখন বিপদসীমার নিচে থাকলেও এখনো বন্যাজনিত দুর্ভোগ পোহাতে হচ্ছে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার অধিবাসীদের। বিভিন্ন স্থানে জলাবদ্ধতার পাশাপাশি ব্যাপকভাবে ছড়িয়েছে পানিবাহিত ও চর্মরোগের প্রাদুর্ভাব। এমন বাস্তবতায় দুর্গতদের পাশে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র ও প্রকৃতি ও জীবন ক্লাব। লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জে দেয়া হয়েছে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা ও জীবন জীবিকা বাঁচানোর লড়াই করতে থাকা দুর্গতরা ঘরের পাশে স্বাস্থ্যসেবা পেয়ে স্বস্তি জানিয়েছেন। জ্বর কাশ এলু 30 গান আর মুখে গা আইছে এর জ্বর। বন্যার পানির কারণে অ্যালার্জির সমস্যাটা বেশি। বন্যার পানিতে আমার পুরো গায়ে অ্যালার্জি, সবগুলো দাগ হয়ে গেছে। বন্যার পানির কারণে আমার এই সমস্যাটা হয়েছে। আমি আসার কারণে এই যে ওষুধটা আমি পাইলাম। অ্যালার্জি চুলকা গোটা গোটা পানি বার আরে পেয়েছেন বিনামূল্যে ওষুধ সামগ্রী। বন্যার পানিতে বাচ্চার চুলকানি আপনারা ওষুধ দেন বিনামূল্যেতে, আমাদের খুব উপকার হয়েছে। পেটে চিকিৎসা পেলাম, ওষুধ পেলাম, মানে বাচ্চা যদি এবার সুস্থ হয় আল্লাহর দরবারে। অ্যালার্জি আছে, দাঁতে ব্যথা করে, কিছু খাওয়াইতে মারি না, বিনামূল্যে ওষুধও পাইলাম, চিকিৎসা হইল। চুলকানিটা বাড়ে গেছে, তখন ওষুধও পাইছি বিনি পয়সা, ডাক্তার দেখাইছি। বন্যা দুর্গতদের মাঝে আমাদের এই সেবা অবিরাম চলছে, চলমান আছে। মানুষের যতটুকু সেবার প্রয়োজন, আমাদের একার পক্ষে এই সেবা দিয়ে এই মানুষকে এই পানিবাহিত রোগ থেকে উত্তরণ করা সম্ভব নয়। যদি আমাদের পাশাপাশি আরও এনজিও, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানরা এগিয়ে আসে, তাহলে এই সেবা দিয়ে মানুষের এই দুর্যোগ থেকে কাটিয়ে ওঠা সম্ভব। দেশের পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি আর্তমানবতার সেবায় যুগের অধিক সময় ধরে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, এবারে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য দর্শক ফিরে এলাম বিরতির পর। কক্সবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জলাবদ্ধতায় ডুবে আছে কয়েকটি উপজেলার প্রায় অর্ধশত গ্রাম। 50,000-এর বেশি মানুষ পানিবন্দী। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরে এখন পর্যন্ত ট্রলার ডুবির ঘটনায় 6 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের নদীবন্দরের জন্য 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দিয়েছে আবহাওয়া অফিস।
সোমবার থেকে রাজধানী সহ দেশের পূর্বাঞ্চলে বৃষ্টি কমে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্টে বিস্তারিত। বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজারে টানা ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতি দেখা দেয়। রবিবার সকাল থেকে বৃষ্টি কমে আসায় কক্সবাজারে পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও সাগর উত্তাল থাকায় পানি দ্রুত নামতে না পারায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে গত কদিনে ট্রলার ডুবির ঘটনায় রবিবার সকালে আরও একটি মরদেহ পাওয়া গেছে। এই নিয়ে ট্রলার ডুবিতে 6 জেলের মৃতদেহ উদ্ধার হলো। গতকালকেও যে মরদেহ ভেসে আসছিল, আজকেও সেম একটি মরদেহ ভেসে আসছে, সে খবরটি আমরা নিশ্চিত হয়েছে আমাদের একজন লাইফগার্ড সদস্যের মাধ্যমে। আবহাওয়া অফিস বলছে শনিবার সকাল থেকে 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বরিশালের পটুয়াখালীতে 223 মিলিমিটার। টানা বর্ষণে হাঁটু পানিতে ডুবে যায় বরিশাল নগরী। মানুষের দুর্বিষহ খুবই চলাফেরা খুব অসুবিধা হয়ে যাচ্ছে এবং বিভিন্ন অলিত গলিতে প্রায় তলিয়ে যাচ্ছে এবং মানুষের হাঁটা চলা ঘর বাড়ি সব তলিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে গত বুধবার সৃষ্ট নিম্নচাপটি 13 সেপ্টেম্বর মধ্যরাতে উপকূলে উঠে স্থল নিম্নচাপে পরিণত হয়। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। গাজীপুরের কালীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় 5 যাত্রী নিহত হয়েছেন। শনিবার রাতে কালীগঞ্জ টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসার কাছে এই দুর্ঘটনা ঘটে। সকালে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, রাত 11টার দিকে ঘটনাস্থল থেকে এক নারীসহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানার ওসি জানান, এই ঘটনায় আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। টাঙ্গাইলের সাগরদিঘি সখীপুর ঢাকা সড়কে গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। জেলার সবচেয়ে ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন পাহাড়িয়া এলাকার কৃষিপণ্য বোঝাই ট্রাক সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। টাঙ্গাইল থেকে জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের কৃষিপণ্যের রাজধানী হিসেবে পরিচিত মধুপুর, ধনবাড়ী, ঘাটাল ও সখীপুরের পাহাড়ি এলাকা থেকে প্রতিদিন কয়েকশো পণ্যবাহী ট্রাক ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যায়। বিশেষ করে এই এলাকার আনারস, কলা, পেঁপে সারা দেশে ব্যাপক জনপ্রিয়। এছাড়া বেশ কিছু উৎপাদনমুখী কারখানা গড়ে উঠেছে এই এলাকায়। পণ্য আনা নেওয়ার সময় প্রতিদিন বিড়ম্বনায় পড়তে হয় যানবাহন চালকদের। অনেক খারাপ, অনেক কাদার, গাড়ি ঘোড়া আইনো বৃষ্টি বসলে যাতায়াত করতে পারে না, ক্যাপসি দিয়ে পড়ে যায়। এই জন্য ধাক্কি ওঠে নাকি, এই যে খাল মাল থাকলে পানি থাকলে নিজের ধাক্কি আমাকে কাঁচার যে ধাক্কি ওঠে। আমাদের রাস্তাগুলো যদি ঠিক হয় তাহলে আমরা ব্যবসা করে অনেক ভালো লাভবান হতে পারবো, কিন্তু এই মুহূর্তে আমাদের অনেক সমস্যা হচ্ছে। রাস্তা ভেঙে যাওয়ার কারণে পণ্যের দামে পড়েছে প্রভাব। সকল দিক দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য এবং কৃষি সকল কাজে আমাদের সমস্যা হচ্ছে। বৃষ্টি নামলে এখানে পানি বাজে, পানি পার হওয়ার কোনো জায়গা নাই, পানি বাড়িতে পারে না, এই জায়গায় গাড়ি ঘোড়া খুব সমস্যা। এই সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে প্রায় 20 কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। খুব দ্রুতই কাজ শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দরপত্র প্রক্রিয়া সম্পূর্ণ করে ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজটি শতভাগ যানবাহন চলাচল উপযোগী করা হবে। জেলার গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে শুধু পণ্য পরিবহনই নয়, টাঙ্গাইলের 5টি ও ময়মনসিংহের 3টি উপজেলার মানুষ যাতায়াত করে। রাস্তাটি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। টাঙ্গাইলের সখীপুর থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স SM রাকিবুল্লাহ। বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। ই-পাসপোর্টের জন্য আবেদনের প্রক্রিয়া সম্পর্কে প্রবাসী বাংলাদেশিদের ধারণা দেন দূতাবাসের সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদেকিন। তিনি বলেন, আবেদনকারীরা 5 বছর বা 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির 1 মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা যাবে। পরে কারিগর দল ই-পাসপোর্ট সম্পর্কে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়। ই-পাসপোর্টের পাশাপাশি ইমার্জেন্সি ইলেকট্রনিক ট্রাভেল পাস সেবাও দূতাবাসে শুরু করা হয়েছে। দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড DMCB এর 2023-2024 অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা হয়েছে।
সকালে পুরাতন বিমানবন্দরের ব্লু স্কাই অডিটোরিয়ামে সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী পিএসসি, ব্যবস্থাপনা পরিচালক শামসুন নাহার জাফর, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তাক আহমেদ খান আলমগীর ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এজিএম 18 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা সহমত পোষণ করে মার্কেন্টাইল কোঅপারেটিভ থ্রু দিয়ে ক্ষুদ্র ঋণ গ্রহীতাদেরকে এফেক্টিভলি এডুকেট করে সঠিক প্ল্যানের মাধ্যমে তাদের জীবনযাত্রা মান উন্নয়নের লাইনে কাজ করি। এই কাজটাই ইট ইজ লাইক এনি আদার ব্যাংক এক্সেপ্ট দ্যাট আমরা ঋণ দেই খুব ক্ষুদ্র, যেটা মাইক্রোক্রেডিট বলা হয়, স্টার্টিং ফ্রম এনি অ্যামাউন্ট টু এনি অ্যামাউন্ট উইদাউট কোলাটারাল, ট্রাস্ট বিং অ্যাবসলিউট কোলাটারাল। কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজের ঢালাই স্পেশাল সিমেন্ট এর নতুন ডিলারশিপ দেওয়া হয়েছে। পৌর শহরের ভেনিস বাংলা কমিউনিটি অ্যান্ড পার্টি সেন্টারে সিমেন্টের ডিলার পিআর ট্রেড অ্যান্ড ডিস্ট্রিবিউশনের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী দাওয়ান মোহাম্মদ ইয়ামিন, সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আমিনুর রহমান লস্কর, সিনিয়র জেনারেল ম্যানেজার ব্র্যান্ড কাজী মোহাম্মদ মুহিউদ্দিন, এজিএম বিদ্যুৎ কুমার বণিক, এজিএম খান জাফর আলতাফ এবং পিআর ট্রেড ডিস্ট্রিবিউশনের স্বত্বাধিকারী হৃদয় মিয়া ও অন্যরা। কানাডার টরন্টোর বাঙালি কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব ব্যারিস্টার রিজওয়ান রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কানাডার স্থানীয় সময় শনিবার দুপুর 2:30টায় টরন্টোর প্রিন্সেস মার্গারেট ক্যান্সার ইনস্টিটিউট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 45 বছর। আইন পেশায় নিয়োজিত ব্যারিস্টার রিজওয়ান কানাডার রাজনৈতিক দল এনডিপির স্কারবারো সাউথ ওয়েস্ট রাইডিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তার অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশি কমিউনিটি এবং নতুন অভিবাসীদের সহায়তার তার নেতৃত্বে বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে। তিনি অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্ট স্কোরবারো সাউথ ওয়েস্ট এর এমপিপি ডলি বেগমের স্বামী। স্থানীয় সময় রোববার বাদ জোহর টরন্টোর ডেন্টোনিয়া পার্কে তার জানাজার নামাজ হবে। এবারে নিটোল ডাটা কৃষি সংবাদ। মেহেরপুর জেলায় এবার করলার ভালো ফলন হয়েছে। প্রথম দিকে বাজার দর কম থাকলেও বর্তমান বাজার দরে সন্তুষ্ট চাষি। বিঘা প্রতি 60 থেকে 70 হাজার টাকার করলা বিক্রির আশা করছেন চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। মেহেরপুরে অর্থকরী সবজি হিসেবে করলা অন্যতম। ফলনের পাশাপাশি বাজার দাম ও চাহিদা ভালো থাকায় প্রতি বছরই করলা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। ফলনও মোটামুটি ভালো এসছে, আর করলার আপনার রেটও এবার ভালো। তো আশা করা যায় যদি এইভাবে রেটটা থাকে আর ফলন যদি এমনভাবেই হয় তাহলে করলা মানে হয়তো লাভ হবে। এক বিঘিতে 20,000 টাকা খরচ হবে, আর লাভ বাজারের দাম ভালো হয় আমাদের 80,000 টাকা তো হবে। গতবারের তুলনায় এবার করলার ভালো ফলন হয়েছে। জমি থেকেই পাইকাররা 25 থেকে 30 টাকা কেজি দরে করলা কিনে নিয়ে যাচ্ছে। গতবার গাছ নষ্ট হয়ে যাচ্ছিল, মানে ওইটাই নষ্ট, আর এবার তার 1 টাকার কোনো নষ্ট হয়নি। বছরের জন্য আবহাওয়া খুবই সুন্দর, করলা সব জায়গাতে ভালো হয়েছে। 25 টাকা 30 টাকা পর্যন্ত বিক্রি করা যায়, তাহলে আমাদের 40-45 হাজার বিঘা প্রতি হবে। করলা যাতে রোগমুক্ত থাকে এর জন্য মাঠ পর্যায়ে চাষিদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। উৎপাদনের দিক থেকে এবার গত বছর বা অন্যান্য বছরের থেকে অনেক ভালো। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছি যে তারা কিভাবে ইন্টারকালচার করবে সে সম্পর্কে জানাচ্ছি। এবার তারা ভালো ফলন পাবে। আমরা আশা করছি যে সবজি দিয়ে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় পরিপূর্ণ করতে পারব। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নিজের পরিবেশ পরিচ্ছন্ন রাখি, প্রকৃতি বান্ধব দেশ গড়ি, এই প্রতিপাদ্যে কাজ করছে শরীয়তপুর সদর উপজেলার এক ঝাঁক তরুণ ও যুবক। নিজেদের বাড়ির আশপাশ ও সড়কের পাশের অস্বাস্থ্যকর ময়লা আবর্জনা পরিষ্কারে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট।
ভবিষ্যতের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে সুন্দরের সাথে থাকুন, দেশকে সুন্দর রাখুন স্লোগানে উপজেলার শান্তিনগর এলাকায় পরিচ্ছন্নতার অভিযান শুরু করে তরুণরা। পরিবেশ পরিচ্ছন্ন কাজে সকলকে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে করে দেশ ও সমাজ একটি সুন্দর পরিবেশ পায়। আসুন আমরা সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি, পরিবেশকে সুন্দর করি। এই পরিবেশটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করছি, কারণ ফিউচারে যাতে আমরা একটা ভালো পরিবেশ পাই। উদ্যোক্তারা বলছেন পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে সকলের অংশগ্রহণ জরুরি। প্রত্যেকটা এলাকাতে যদি এরকম সবাই মিলে করে তাহলে যে মশা মাছি যে এইগুলি থাকে এগুলি থেকে রক্ষা পাওয়া যায়, পরিবেশ রক্ষা করা যায়। সম্মিলিত উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। স্থানীয় যুব সমাজ ও তরুণদের উদ্যোগে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলমান হয়েছে, এটা খুবই আশাব্যঞ্জক। তরুণ ও যুব সমাজের মাধ্যমে আগামীর দেশ গড়ার আহ্বান নদী পরিব্রাজক দলের। যুব তরুণ সমাজ যাতে সুন্দরের সাথে থাকতে পারে, সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান। এমনিভাবে যদি আমরা সকল কাজে তরুণদেরকে সম্পৃক্ত করে সুন্দরের দিকে আগাইতে পারি, দেশটা নিশ্চিত একটা সুন্দর সম্ভাবনাময়ের দিকে সামনে এগিয়ে যাবে। এমন উদ্যোগে পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের পাশাপাশি গতিশীলতা আসবে জীবন জীবিকায়। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর।